নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরানোর নির্দেশ, দ্রুত সাজা কার্যকরের দাবি। জোরে সোরে চলছে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি। তৃণমূলের মতামতে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। বিশৃঙ্খলা ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় জোর সিইসি। 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড়। ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। রংপুরে 4 মার্ডার বিচার দাবিতে আজও শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। ইয়াবা সেবনে বাধা দেয় খুনের দাবি নিয়ে স্থানীয়দের প্রশ্ন। বিচার বিভাগীয় তদন্তের আহ্বান। এবং আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল। 15টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অনেক পরিবার। ডুবেছে মাছের ঘের, ফসলি জমি। আশ্রয়ের খোঁজে ভুক্তভোগীরা। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেনীতে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 4 জনকে। খালাস পেয়েছেন 10 আসামি। একই সঙ্গে বিচারিক আদালতে ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নির্মম পৈশাচিকতার শিকার হয়েছিল নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যার এই নৃশংস ঘটনায় ফুঁসে উঠেছিল গোটা দেশ। ঘটনার মাত্র 7 মাসের মাথায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের সেই সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার উচ্চ আদালত মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন দেন। খালাস দেয়া হয়েছে 10 আসামিকে। রায়ে নিম্ন আদালতে ঢালাও ফাঁসি দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। সিসিটিভির ফুটেজ গায়েব করে দেয় নুসরাত হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। নুসরাত হত্যা মামলার 16 আসামি কারাগারে রয়েছেন। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে উচ্চ আদালতের রায় স্বাগত জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। আসামিদের দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত নুসরাতের মায়ের। মেয়ের মৃত্যুর 7 বছর পর মায়ের এ কান্না যেন জমে থাকা কষ্টের বিস্ফোরণ। হত্যার পরও মেয়ে আত্মহত্যা করেছে বলে কথা শুনতে হয়েছে তাকে। ফেনীর আলোচিত মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় 2 জনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নুসরাতের পরিবার ও স্থানীয়রাও। দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। পাশাপাশি নতুন করে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত মায়ের। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমরা সন্তুষ্ট হয়ে রাইয়ে যে এটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। রায়ের মধ্য দিয়ে একটি সুবিচার প্রতিষ্ঠিত হলো। যে প্রত্যাশা করছি আমরা ওই রকম একটা বিচার পেয়েছি। এদিকে রায়কে ঘিরে সকাল থেকে নুসরাতের গ্রামের বাড়িতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ওনাদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে আছি, নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম এখনও নিরাপত্তার দায়িত্বে থাকবো। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2019 সালে 6 এপ্রিল আলিম পরীক্ষার সময় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একই বছরে 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার মোট 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে নুসরাত হত্যার বিচার মিললেও পরিবারটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নুসরাতের মা। তবে পুলিশ বলছে প্রথম থেকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও নিরাপত্তা আরও জোরদার করা হবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, ফেনী। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করা হবে। সোমবার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। 2025 সালের মার্চে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য 3 জনকে খালাস দেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। খসড়া আইনটি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়নে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর আগে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠকে মিড ডে মিলে শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি আবারও চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব অর্জন এবং মিড ডে মিলের বিস্তারিত আলোচনা হয়। বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত। দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হবে তৃণমূলের মতামতে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে গণমাধ্যমে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জানান, কোনো প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বিশৃঙ্খলামুক্ত। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। এদিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দলের মধ্যেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে, এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। এই কাজগুলির সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ষড়যন্ত্র চলছে, হয়তো দৃশ্যমান হচ্ছে না, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এটাকে মোকাবেলা করতে হলে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক,
আখের পিছনের কথা চিন্তা না করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির 17 বছরের সংগ্রামের কারণেই 24-এর গণঅভ্যুত্থানের মুখে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। 17 বছর আমরা যে আন্দোলন করেছি তার ফলেই কিন্তু ফলপ্রসূ হিসাবে এই 24 এই দেশের সফল ছাত্র গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সবার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। আমি দেখেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের চেয়েও ভালো পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট সবার প্রস্তুতি শেষ হলেই দিনক্ষণ ঘোষণা করবে ইসি। সকালে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনে তুলনামূলক বেশি বিশৃঙ্খলা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি প্রস্তুতি রাখা হবে। এছাড়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন 90 দিনের মধ্যেই আয়োজন হবে বলেও জানান সিইসি। কমিটমেন্টের কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। আমরা চাইবো তার চাইতে আরও বেটার করার জন্য। যখন সবাই রেডি হবো তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। আমি শুধু আমার উইদিন হাউস, আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে ইলেকশন ঝাঁপ দিব এমনটা তো না। এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়, তো সেটা আমাদের মাথায় আছে। সেইভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করব। গত 6 মাসে গুম নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড় উঠেছে। বক্তব্যের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এমন ঘটনা ভবিষ্যতে জামায়াতের বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারে বলেও মত তাদের। 6 মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনো যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি এগুলো আছে। গত 23 আগস্ট 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, গত 6 মাসে দেশে গুমের ঘটনা ঘটেছে 512টি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। সুনির্দিষ্ট কোনো তথ্যসূত্র ছাড়াই এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রতিপক্ষরা। সমালোচনার মুখে পড়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন হামিদুর রহমান আজাদ। অনিচ্ছাকৃত সংখ্যা ও শব্দগত ভুলের কথা স্বীকার করেন তিনি। ক্ষমা চেয়ে তার এই পোস্টের কমেন্ট বক্সেও সমালোচনার ঝড়। অনেকেই লেখেন, দায়িত্বশীল জায়গা থেকে কোনো মন্তব্যের আগে আরও সচেতন থাকা জরুরি। প্রশ্ন থেকে যায়, তথ্যগত ভুল কি প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল, নাকি তথ্যগত যাচাই বাছাইয়ের ভুল? বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই ছাড়াই পরিসংখ্যান তুলে ধরলে তা জনমনে বিভ্রান্তি ছড়ায়। তারা বলছেন, প্রধান বিরোধী দলের শীর্ষস্থানীয় জায়গা থেকে এ ধরনের মন্তব্য দলটির আত্মবিশ্বাসের ঘাটতিকেই ইঙ্গিত করে। একই সঙ্গে তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও মত এই বিশ্লেষকের। এজ এ বিরোধী দল হিসেবে খুবই কনফিডেন্সের সমস্যায় ভুগছে। তারপরে কনফিডেন্ট তো ল্যাক অফ কনফিডেন্স তো আছেই। অন দি আদার হ্যান্ড কনফিউজড। তারা কি তাদের কি করা দরকার, সেই জায়গাটাতে তারা বারবার হোঁচট খাচ্ছে। মুখ ফসকে এসব কথা বলছেন, কিন্তু ওনাদের বোঝা উচিত যে ওনারা নামের শেষে ইসলামী কথাটা লাগান। যখন তারা এই কথাটা বলেন তখন মানুষ কিন্তু ওইটা দিয়ে বিচার করে থাকে। দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ হলেও যাচাইহীন বক্তব্য ভবিষ্যতে দলটির বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারে বলেও অভিমত বিশ্লেষকদের। মিথ্যা দিয়ে কখনো অন্যকে ডুবানো যায় না, মিথ্যা নেগেটিভ দিয়ে আর কি। ওনাদের নিজেদের ক্ষতি ওনারা নিজেরাই করলেন এটা করার মাধ্যমে। তাদের যে রাজনৈতিক ইমেজের ক্ষতি করলেন আর কি। বিএনপিকে আপনি অ্যাটাক করতে চান, তা আপনি অন্য কথা বলেন, তার অন্য ব্যর্থতার কথা বলেন, তার পলিসি ফেইলিউরের কথা বলেন। গুমের সংস্কৃতির পুনরাবৃত্তি ঠেকাতে সরকার, রাজনৈতিক দল ও সব পক্ষের আন্তরিকতা প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
জনপদের সময় আরও থাকছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, 2 পা বিচ্ছিন্ন হয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। রংপুরে 4 মার্ডার বিচার দাবিতে আজও শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। ইয়াবা সেবনে বাধা দেয়ায় খুনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আহ্বান তাদের। শনিবার রাতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িত মুগ্ধ ও সিদ্ধার্থ নামে 2 যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে নিজ ভবনের ছাদে মাদক গ্রহণে বাধা ও বাগবিতণ্ডার জেরে এই নির্মম হত্যাকাণ্ড। মাদক সেবনকে ঘিরে বাগবিতণ্ডার জেরে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসভবনের এই ছাদেই তাকে হত্যা করেন ঘাতক সিদ্ধার্থ এবং মুগ্ধ। পুলিশ বলছে এরপরেই সিঁড়িঘরে শিক্ষকের স্ত্রী এবং কন্যা এবং সবশেষ বাড়ির ভিতরে ঢুকে তার শিশু সন্তানকে হত্যা করেন এই 2 ঘাতক। স্থানীয়রা জানান, শুধু মাদক সেবনে বাধা দেয় এমন নির্মম হত্যাকাণ্ডের কথা বিশ্বাসই হচ্ছে না কারো। সাদা মানুষ ছিল, খুবই ভদ্রলোক ছিল, বাইরে কম বেড়াইতো। 2টা ছেলে কিভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না। ওই রকম 2টা ছোট ছেলে এত বড় কাজ করতে পারে, 1টা নয়, 2টা নয়, 3টে নয়, 4টে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আর কোনো ঘটনা আছে কিনা তা উন্মোচনে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। এখানে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে সীমান্তের কাঁটাতার পার হয়ে বাঁশ কাটতে যান সাইফুল। এ সময় সীমান্ত পিলার 52 সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্লা ঝিরি ক্যাম্পে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণ হয়। এতে সাইফুলের 2 পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজারে নেয়ার পথে মারা যান তিনি। জনপদের সময় আরও থাকছেন। টাকা না দিই তাইলে বলে গাছ কাটা মামলা দিবে। আর পরিণামে জাল নৌকা শুদ্ধ মনে করেন গায়েব হয়ে যাবে, নিজেও গায়েব হয়ে যেতে পারে। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পটুয়াখালীর চর, খাল, নদী ও সাগরের মোহনা। মাছ ধরতে জেলেদের গুনতে হচ্ছে টাকা। বন বিভাগের অনুমতির আড়ালে ইজারা বাণিজ্য। আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল। 15টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 32টি পরিবার। পানিতে ডুবে আছে মাছের ঘের, ফসলি জমি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার নির্মাঞ্চল। সোমবার ভোরে হাওড়া নদী, জাজির এবং কালন্দি খাল দিয়ে হুহু করে পানি প্রবেশ করে। অব্যাহত পানি বৃদ্ধিতে প্লাবিত হয় 15টি গ্রাম। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বাড়িঘরেও পানি প্রবেশ করে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের, সবজি ক্ষেত। প্রতি বছর এই ইন্ডিয়ার পানি আসে আসে না, আমাদের এলাকা আছে না তল জায়গা। আমরা বাড়িঘর তল গেছে গা, আমরা অসহায় অবস্থার মাঝে আছি। অনেক মাঠ, ধানের জমি নষ্ট হয়ে গেছে, বাড়ির আশেপাশে পানি ঢুকে গেছে, অনেক রাস্তাঘাট হালকা হালকা তল হয়ে গেছে। দুপুরের পর থেকে পানি কমতে শুরু করেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের প্রাইমারি স্কুলগুলো আমরা আশ্রয় শিবির হিসেবে প্রস্তুত রেখেছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আমাদের বরাদ্দ নিয়ে আসা হয়েছে ত্রাণের জন্য। যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে চলে যায় তাহলে তো মানুষজন বাসায় ফিরে যাবে, আর প্রতিকূল হলে আমরা ত্রাণের ব্যবস্থা রেখেছি। আকস্মিক পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়ে 32টি পরিবার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও স্কুলে অভিযান চালিয়েছে সিডিএ। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠান পরিচালনা, পার্কিং সংকট, নকশা লঙ্ঘন সহ নানা অনিয়ম ধরা পড়ে অভিযানে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন সিডিএ চেয়ারম্যান। চট্টগ্রাম নগরীর তীব্র যানজট নিরসন, অনুমোদিত নকশার সঠিক বাস্তবায়ন এবং বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, স্কুলের পার্কিং ব্যবস্থার প্রকৃত চিত্র দেখতে অভিযানে নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
সোমবার সকালে অভিযানের নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান নিজেই। বেসরকারি ল্যান্সেট হাসপাতালে উঠে আসে নানা অনিয়মের চিত্র। এরপর শেভরন, বেলভিউ সহ বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারও একটি বেসরকারি স্কুলও পরিদর্শন করা হয়। প্রতিটি হাসপাতালেই অনুমোদিত নকশার গড়মিল, ভূমির অবৈধ ব্যবহার, অপর্যাপ্ত পার্কিং ও দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থার গুরুতর চিত্র ফুটে ওঠে। একটা প্রতিষ্ঠানের নিয়ম আছে, কিন্তু এই জিনিসগুলো সতর্ক করা ডিজি অফিস বা অন্য আগে থেকে যদি আমরা জানতাম তাহলে আমরা আগে থেকে সরে যেতাম। ডিফিসিয়েন্সি যেটা ধরতে পারছে এটা আমরা সিডিএ ইঞ্জিনিয়ারদের সাথে, সিডিএ প্ল্যানের সাথে, আমাদের প্ল্যানের সাথে বসে আমাদের যদি উপরতলা যদি 2টা ফ্লোর সিডিএ আমাকে বাড়াইতে দেয়, সেক্ষেত্রে আমরা এটা করতে সমস্যা হবে না। এ সময় ক্ষোভ প্রকাশ করে সিডিএ চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পার্কিং অবমুক্ত করা সহ দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল হাসপাতালে আবাসিকের উপর নির্মাণ করা হয়েছে তাদেরকে আমরা 1 মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছি। এই 1 মাসের ভিতরে তারা যাতে বিকল্প জায়গায় তাদের হাসপাতাল ট্রান্সফার করে। অভিযানে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুড়িগ্রামে ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি বিভাগের সহকারী কমিশনার আমিনুল হক তারেককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। এছাড়াও অধিকতর তদন্তের জন্য বিসিআইসির একটি তদন্ত কমিটি মাঠে কাজ করছে। গত রোববার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে বিসিআইসির ডিলার তাইফুর রহমানের গুদাম ভেঙে 202 বস্তা ইউরিয়া, 23 বস্তা পটাশ সার নিয়ে যায় বিক্ষুব্ধ কৃষক। এর মধ্যে এখন পর্যন্ত 107 বস্তা ইউরিয়া সার ফেরত পাওয়া গেছে। কৃষকদের দাবি, আমন খেতে সার দেওয়া জরুরি হলেও টাকা দিয়েও প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না তারা। সার পাইলে 7-8 দিনে ঘুরে যায়, সার নিয়ে আমরা অন্য যাই। এখানে সারা নিতে আইলে বলে ভাই আজকে আসে নাই, কালকে আইন, 2 দিন পরে আইন, সার তো নাই, সারা আসলে শেষ হয়ে গেছে। সরজমিনে আবার এসেছি, এসে বিভিন্ন পয়েন্টে আমরা কাজ করছি, কৃষকের সাথে কথা বলছি, জানার চেষ্টা করছি যে এই গাফলতিটা আসলে বেসিক্যালি কার এবং কোন কারণে হচ্ছে এই সিচুয়েশনটা উদ্ভব হয়েছে। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পটুয়াখালীর চর, খাল, নদী ও সাগরের মোহনা। মাছ ধরতে জেলেদের গুনতে হচ্ছে টাকা। বন বিভাগের অনুমতির আড়ালে ইজারা বাণিজ্য। এ সিন্ডিকেটের কাছে জিম্মি মৎস্যজীবীরা। দৌকি পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে আসে। এটা মিথ্যা কথা। যদি আমি টাকা না দিই তাইলে বলে গাছ কাটা মামলা দিবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, যেখানে সবার জন্য উন্মুক্ত থাকার কথা মাছ ধরার সুযোগ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। তুফানিয়া চর সংলগ্ন বঙ্গোপসাগরের এই মোহনাটি বন বিভাগের কাছ থেকে ইজারা নেয়ার দাবি স্থানীয় প্রভাবশালী আড়তদার মোশাররেফ হোসেনের। তাই তাকে 2,60,000 টাকা দিয়ে এখানে মাছ ধরছেন জেলে জাকির মাঝি। এই মোহনায় অন্য কোনো জেলের মাছ ধরার সুযোগ নেই। প্রত্যেক বৈশাখে ডিট দেয় 2,60,000 টাকায় চর আমাদেরকে 1 বছরের লেগে বিট দিস। 1 বছরের ভিতরে এই চর গড়া কেউ দিতে পারে। কিভাবে এত বিশাল জলাঞ্চলের নিয়ন্ত্রণ চলে গেল একটি চক্রের হাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে বন বিভাগের অনুমতিপত্র বিএলসি। বন বিভাগের আওতাধীন খালে মাছ ধরার এই অনুমতিকে কেন্দ্র করেই আশপাশের বিস্তীর্ণ জলাঞ্চল নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। আর এই পুরো প্রক্রিয়ায় বন বিভাগের কিছু কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ জেলেদের। যে টাকা দিয়ে নিতে পারে তারা মাছ ধরতে দেয়, আর অন্য কেউ মাছ ধরতে দেয় না। কারে টাকা দেওয়া লাগে? আর টাকা না দিলে কি হয়? বিটো বিচার সরকারিভাবে বেলসি ও সিরিয়া কাটতে দেয়, ফরেস্টাররা কাটতে দেয়, যেমন নেতা করে, স্থানীয় নেতা করে, নেতার কাছ থেকে আমরা আর কি টাকা দিয়ে কিনে এবার ভাই। এই খালগুলোতে চাইলেই কোনো জেলে মাছ শিকার করতে পারেন না। মাছ শিকারের জন্য বন বিভাগের কর্মকর্তা এবং প্রভাবশালীদের নির্ধারিত টাকা পরিশোধ করেই নির্দিষ্ট কিছু লোক মাছ শিকার করতে পারেন। কিন্তু মোটা অঙ্কের এই টাকা দেওয়ার সামর্থ্য নেই অনেক সাধারণ জেলের। এতে বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা চালানো মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। আমি একটা হতা চাইছি, আমার 20,000 টাকা দিতেই। টাকা না দিলে এরা আমার সাথে সেইভাবে ভালো ব্যবহার করে না। সম্প্রতি মাছ ধরার অনুমতি দেওয়ার কথা বলে শতাধিক জেলের কাছ থেকে প্রায় 1/2 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে বন বিভাগের মৌডুবি বিট কর্মকর্তা শোয়েব খানের বিরুদ্ধে। অভিযোগের পর তার বদলি হলে টাকা ফেরত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
আমাদের কাছ থেকে তুফাইনা চর দেবে কইয়া 1.5 লক্ষ টাকা নিস। যদি টাকা না দিয়ে ওই বনে ঢোকে তাহলে সে মামলার হুমকি দেয়। আর আমরা সাধারণ মানুষ ভয়তে কি করব? আপনি ওখানে সমুদ্র ইজারা দিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত বন কর্মকর্তা। সমুদ্র বা এইগুলো কি ইজারা দেওয়া যায়? না, ইজারা না, আমরা পারমিট দিছি, আমরা সরকার পারমিট দিছি, আমাদের পারমিট দিতে পারি, আমরা এটা কি আপনি আবেদন সাপেক্ষে দিতে পারি। এক একটি চরে মাছ ধরার অনুমতিপত্র নিতে সরকারি রাজস্ব হিসেবে জমা দিতে হয় মাত্র 500 থেকে সর্বোচ্চ 5000 টাকা। অথচ এর আড়ালে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। আমি জানি চর আছে, এক একটা চর বা একটা খাল এখন এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। 24টা বিএলসি দিয়েছেন, তার মানে এই বনে 24 জন মানুষ মাছ ধরতে পারবে। এটা তো আমার তো সীমিত জায়গা। তবে বন বিভাগের অনুমতি কিংবা ইজারার নামে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের অভিযোগ সরাসরি নাকচ করেছেন জেলা প্রশাসক। বন বিভাগ কেন, কারোই কিন্তু সমুদ্রকে ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই, যে সমুদ্র হচ্ছে উন্মুক্ত। রাঙ্গাবালির উপকূলে রয়েছে 30টির বেশি চর ও ডুবোচর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাজধানীর উত্তরায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিনের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে সপ্তাহে 5 থেকে 6 দিনই এ কার্যক্রম চালানো হচ্ছে। গত 11 মাস ধরে উত্তরার বিভিন্ন এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে আসছেন নেতাকর্মীরা। উত্তরা 15 নম্বর 17 নম্বর সেক্টরে খাল পরিষ্কার করা হয়। ময়লা আবর্জনা অপসারণের পাশাপাশি পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান আফাজউদ্দিন। এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। খুলনায় মশক নিধন কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবক দল। সোমবার নগরীর 24 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান নেতাকর্মীরা। তারা জানান, কয়েকটি ছোট ছোট দল করে বিভিন্ন এলাকায় প্রতিদিন ফগার মেশিন ও হ্যান্ড স্প্রেয়ার দিয়ে ওষুধ ছিটানো হবে। একই সঙ্গে বিভিন্ন যানবাহনে করে মাইকিং করা হবে নগরবাসীকে সচেতন করার জন্য। ময়মনসিংহের রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। দুপুরে সিটি প্রশাসক রুকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সিটি প্রশাসক জানান, মেছুয়া বাজারের রাস্তা দখল করে গড়ে তোলা হয় দোকানপাট। এ সময় দোকানীদের সতর্ক করা হয়। সড়কে যানজট নিরসনে ফুটপাত ও বাজারে প্রবেশের পথ দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরানোর নির্দেশ, দ্রুত সাজা কার্যকরের দাবি। জোরে সোরে চলছে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি। তৃণমূলের মতামতে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। বিশৃঙ্খলা ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় জোর সিইসি। এবং 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড়। ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। এই ছিল জনপদের সময়। রাতে সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।